রানা বিকেলবেলা অফিস শেষ করে বাসায় ফিরছিল, কিন্তু প্রতিদিন জ্যাম ঠেলে বাসায় যাওয়া এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। রানা গাড়ির স্টিয়ারিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। এটা ছাড়া তার আর কি করার আছে? এই জ্যামের মধ্যে হঠাৎ করে রানার এক পাশে চোখ পড়লো। একটা পরীর মতো মেয়ে দোকান থেকে ফুলের তোড়া কিনে গাড়িতে উঠছে। রানার মেয়েটাকে এতটাই পছন্দ হলো যে চেয়ারের মুখ দিয়ে কোনো প্রকাশ করতে পারছে না, কোনো কিছু বলতে পারছে না, কারণ তার বাবা তার পাশে বসে আছে, ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ফুলের তোড়া নিয়ে হয়তো তার বান্ধবীদের সঙ্গে কথা বলছে। আর কিছুক্ষণ কথা বলার পরে মেয়েটা গাড়িতে উঠে পড়লো। আর রানা মোবাইলটা বের করে মেয়েটার একটা ছবি তুলে নিল, আর গাড়িতে একটা ছবি তুলে নিল, গাড়ির নাম্বারটা মুখস্থ করে নিল। এদিকে তখন সব গাড়িগুলো আবারও চলতে শুরু করলো, আর বাধ্য মতো রানা নিজেও গাড়ি চালাতে শুরু করলো। বাসায় আসার পরে তখন ফ্রেশ হয়ে ল্যাপটপ অন করলো। আর ল্যাপটপ অন করার পরে নেহালকে কল দিলে নেহাল কল দেওয়ার পরে নেহালকে সব তথ্য পাঠিয়ে দেওয়ার পরে নেহালকে সবকিছু খুলে বললো। নেহাল রানাকে বললো সবকিছু 1 ঘন্টার মধ্যে বের করে দেবে। আর আজকের মতো কল কেটে দিল রানা। রানা কল কেটে দেওয়ার পরে তার মাকে বললো কফি দিয়ে যাওয়ার জন্য। আর একটু পরেই তার মা তার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো, আর তাকে বলতে লাগলো, কিরে, তুই আসার পর থেকে দেখছি এখানে বসে আছিস। আমি যে তোকে খাবারের জন্য ডাকলাম, তুই তো একটাবারও কথা বললি না। কি কারণে তুই এত ব্যস্ত আছিস? সারাদিন তো অফিস করে এসেছিস, এখনো কি কাজ করতে হবে? একটু রেস্ট কর। মা, আমি তোমাকে আগেও বলেছি যে আমাকে দ্বারা মনে হয় অফিস সামলানো হবে না। তুমি তো আমার কোনো কথা শুনলে না, আমাকে শেষ পর্যন্ত অফিসে জয়েন করতে বললে, আবার এখন তুমি এসব কথা বলছো। তোর বাবার তো দিন শেষ হয়ে এসেছে, এখন তো সব কিছুর হাল তোকেই ধরতে হবে, তাই না? তোর আপু কয়দিন আর এ বাসায় থাকবে? বিয়ে করে তো চলেই যাবে। আগে থেকে এই দায়িত্ব নেওয়া শিখে থাকলে অনেক উপকার হয়, বুঝতে পেরেছিস? যে বয়সে যেটা দরকার সেটা এখন না দিয়ে তুমি আমাকে এক গাদা টেনশন আর এই পুরো অফিসটা দিয়ে দিয়েছো। এসব কি আর ভালো লাগে এই বয়সে, বলো? হারামজাদা, বেশি বড় হয়ে গেছিস তাই না? যখন সময় হবে তখন আমরা এটার ব্যবস্থা করব। এখন যেমন আছিস তেমনই থাক, বুঝতে পেরেছিস? এর উপর কোনো কথা বলবি না। আর আমি রান্না করতে গেলাম, আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না। যা দরকার পড়বে নিয়ে নিবি। তখনই তার মা আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর রানা ল্যাপটপে কিছু কাজ করতে লাগলো। একটু পরে তাকে নিহাল কল দিল, আর নিহালের কল দিতে দেরি হলো, কিন্তু রানার কল রিসিভ করতে দেরি হলো না। রানা কল রিসিভ করার পরে নেহাল এদিকে সবটা খুলে বলল। মেয়েটা হলো রফিক হাওলাদারের একমাত্র মেয়ে। মেয়েটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। রানা যখনই শুনতে পারে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তখনই রানার মনে হলো আবারও সেই ভার্সিটি লাইফে ফিরে যাবে। ভার্সিটি লাইফ শেষ করেছে আরো 1 বছর আগে, কিন্তু আবারও সেই ভার্সিটি লাইফে ফিরে যেতে পারবে, এটাই অনেক কিছু। তবে সেটা অন্যরকম ভাবে, শুধুমাত্র মেয়েটার জন্য। মেয়েটার নামটা সুন্দর, ফারিয়া। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। রানা পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। আর রানা একাই আজকে অফিসে চলে আসলো। আর আসার সময় হঠাৎ করে আবারও ফারিয়াকে দেখলো। মেয়েটা আজকেও লাল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে ম্যাচিং লিপস্টিক। দেখতে পুরোপুরি পরীর মতো লাগছে। সঙ্গে হয়তো তার মা বাবা। রানা আর কিছু না দেখে সে তাড়াতাড়ি করে অফিসে চলে আসলো। আর অফিসে এসে ম্যানেজার সাহেবকে ডেকে সব কাজ বুঝিয়ে দিল। ম্যানেজারকে এটাও বললো রানা যদি অফিসে না আসে যেন তার বাবাকে না জানায়। আর এদিকে রানার সকল কাজ কমপ্লিট করে বিকেলবেলা বাসায় চলে আসলো। পরদিন সকালবেলা ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। ভার্সিটির জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে নাস্তা করে বের হলো। আর ভার্সিটির গেট দিয়ে যখনই প্রবেশ করতে যাবে তখন দেখতে পারে ভেতরে কেউ জোড়ায় জোড়ায় বসে আছে, আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। আর রানা তার নিজের মতো করেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে কেউ একজন এসে তাকে থাপ্পড় দেয়, আর তখন বলতে লাগলো, কিরে ফকিন্নির বাচ্চা, তুই কি চোখ হাতে নিয়ে ঘুরিস নাকি? এরপর থেকে দেখে চলাফেরা করবি, বুঝতে পেরেছিস? আসলে ভাই সরি, আমি দেখতে পাইনি আপনাকে, আর আমি তাড়াতাড়ি করে প্রবেশ করেছিলাম তো, তার জন্যই আমি আপনাকে খেয়াল করিনি। সরি ভাইয়া, আর কখনো এমনটা হবে না। তারপর ছেলেটা করে কিছু না বলেই চলে গেল। এদিকে রানা সামনের দিকে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরেই যখন দেখতে পারলো স্যার সামনে দাঁড়িয়ে আছে, স্যার রানাকে দেখে কিছুটা হেসে দিল, কিন্তু হেসে কেন দিল সেটাই তো রানা বুঝতে পারছে না। তারপর রানা দেখতে পেলো স্যার তার মতো করেই চলে গেল। আর এদিকে রানা একটা মেয়ের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো, আপু কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম।
আসলে দ্বিতীয় বর্ষের ক্লাসটা কোন দিকে একটু বলতে পারবে? দ্বিতীয় বর্ষের ক্লাস তো 315 নম্বর রুম। কিন্তু তোকে এই কলেজে ঢুকতে দিয়েছে কে? তুই ক্লাসে গিয়ে কি করবি ক্ষেতের বাচ্চা? তুই কোথা থেকে এসেছিস? তারপর রানা কোন দিকে কোনো কিছু না বলেই রানা ক্লাসের দিকে হাঁটা দিল। আর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ক্লাসের সামনে এসে দেখে স্যার ক্লাস করাচ্ছে। রানা আসতেই একটু লেট করে ফেলেছে। আর তখন স্যার রানাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি চাও? এখানে তো ক্লাস চলছে, তুমি কি দেখতে পাচ্ছ না? যদি কোনো অসহায়ের জন্য টাকা চলতে চাও তাহলে ওয়েট করো, ক্লাস শেষ হবে তারপর। আসলে সরি স্যার, আমি দ্বিতীয় বর্ষে নতুন ভর্তি হয়েছি। টিসি নিয়ে আমি শরিয়ার রহমান। এই যে স্যার আমার অ্যাডমিশনের কাগজ। স্যার রানার হাত থেকে কাগজগুলো নিয়ে দেখে রানার দিকে অবাক হয়ে তাকালো। আগা তাকাতেই রানা মাথা নিচু করে ফেললো। আর মাথা নিচু করতে স্যার রানাকে বললো পেছনে গিয়ে বসার জন্য, কারণ কোনো জায়গা খালি নেই। তারপর রানা যথারীতি পেছনে এসে বসে পড়লো। আর পেছনে বসে রানা ক্লাসের মধ্যে খুঁজতে লাগলো রানার পাগড়িটাকে, যার জন্য রানা এত কষ্ট করে এই কলেজে এসেছে। তাকে যদি না দেখতে পায় কীভাবে হবে? আর তখনই রানা দেখলেও ফারিয়া তার বান্ধবীদের সঙ্গে মাঝে মাঝে গল্প করছে। ফারিয়া একটা চুল তার সামনে এসে পড়েছে, আর সে এক হাত দিয়ে চুলটা অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে, আর অনেক সময় কানের কাছে নিয়ে ছেড়ে দিচ্ছে। এটা সত্যি মনোমুগ্ধকর। রানা ক্লাসের থেকে মন না দিয়ে ফারিয়াকে দেখতে লাগলো। আর এভাবেই কখন যে ক্লাসের টাইমটা শেষ হয়ে গেল বুঝতেই পারলো না রানা। তখন একটা ক্লাস শেষ হওয়ার পরেই বিরতি। আর তখন একটা ছেলে এসে রানার পাশে বসলো। আর সেটা রানার পাশে বসে বলতে লাগলো, হাই, আমি রাকিব হাসান। কে বলেছিল তো, তার জন্য নামটা মনে আছে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি যদি তুমি কোনো কিছু মনে না করো? কিন্তু আপনার মতো এরকম একজন মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করলে আপনার মান সম্মান কমে যাবে না? আর দেখছেন না সবাই আমার সঙ্গে কেমন ভাবে তাকিয়ে আছে আর কেমন ব্যবহার করছে। আরে ভাই, এরকম সেন্টিমেন্ট হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমিও কিন্তু তোমার মতোই গরিব। হয়তো আমি এইসব পোশাক পরে এসেছি কারণ ভার্সিটিতে এইসব পোশাক পরে না আসলে কেউই দাম দিতে চায় না, কেউই তোমার সঙ্গে কথা বলবে না। এটাই তো এখানকার নিয়ম হয়ে গেছে, বুঝো নাই? আমি কিন্তু তোমার মতোই গরিব। হয়তো তুমি জানো না, সেই জন্যই তুমি এভাবে চলে এসেছো। সমস্যা নেই, আমরা দুজন আজকে থেকে বন্ধু, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে যেহেতু আমরা বন্ধু, তাহলে এখন থেকে আমরা দুজনে তুই করে বলবো, কারণ বন্ধুদের মধ্যে তুমি ডাকটা চলে না, তাই না? এখন থেকে তুই। দেখ, আমি তোর সঙ্গে কথা বলতে এসেছি দেখে দেখ কতজন কিভাবে তাকিয়ে আছে, দেখেছিস? এটাই হলো আজকের সমাজের পরিস্থিতি। এই সমাজ থেকে কখনই ভালো থাকতে দেবে না। যদি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিস তাহলে তুই ভালো থাকবি। কিন্তু এরকম সমাজ কিন্তু আমরাই তৈরি করি। তো আমরাই যদি এই সমাজটাকে পরিবর্তন না করতে পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। এটা একদম নিশ্চিতভাবেই বলা যায়। রানা এভাবেই রাকিবের সঙ্গে কথা বলতে লাগলো। আর এভাবেই বেশ কিছুটা সময় পার হয়েছে। আর এদিকে অন্য ক্লাসে সময় হয়ে গেল। আর সে সময় ফারিয়া ক্লাসটা না করে ক্লাস থেকে বের হয়ে গেল। আর এদিকে রানাও ফারিয়ার পেছনে পেছনে যেতে লাগলো। ফারিয়া তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে, রানা তার পেছনে পেছনে যাচ্ছে। আর এদিকে রানা মনে মনে বলছে, যার জন্য ভার্সিটিতে এসেছে তার পেছনে না থাকলে কি হবে। রানা দেখতে পারলো ফারজা একটা ফুচকার দোকানের সামনে আসলো। আর বান্ধবীদেরকে নিয়ে আর ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, এ মামা, আমাদের তিনজনের জন্য ফুল প্লেট ফুচকা দিবেন, আর ফুচকাটার মধ্যে ঝাল এবং টকটা একটু বেশি দিবেন, ঠিক আছে? ফারিয়া দোস্ত, আমার এখানে বাইরের খাবার খেতে একদমই ভালো লাগে না রে। আমার ইচ্ছা করে যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য। আমাদের মতো যদি মানুষ এভাবে রাস্তার খাবার খায় তাহলে কেমন দেখা যায় বলতো? কেমন যেন ফকিন্নিদের মতো হয়ে যাচ্ছিস তুই দিন দিন। আরে এখানে ফক্কনের মতো কি দেখলি? এটা তো আমার কাছে মজাই লাগে। তুই এবার খেয়ে দেখ, তারপরে দেখবি তুই প্রতিদিনই খেতে চাইবি। দোস্ত, আজকে একটা নতুন কিছু অভিজ্ঞতা হলো। কারণ আমাদের কলেজে এমন একটা ছেলে এসেছে যে ছেলেটা সত্যি অবাক করার মতো। কারণ ঠিক মতো খেতে পায় না, এটা দেখেই বোঝা যায়। বুঝতে পেরেছিস? একটা ছেলে আমাদের কলেজেও এসে ভর্তি হয়েছে। আমার দেখে তো কি মজা লেগেছিল। তাই নাকি রে? তাহলে তো আমাদেরকে খুব ভালো করে র্যাগিং করতে হয়। তুই আমাকে ছেলেটাকে দেখে ডাক দিলি না কেন? নাহলে র্যাগিং করা যেত। আর এই ছেলেটা তো আমাদের ক্লাসেই এসেছে। তোকে র্যাগিং করার জন্য যথেষ্ট সময় আমাদের কাছে আছে।
এতটা প্যারা নেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছিস? কারণ ছেলেটা যেহেতু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিয়েছে, অনেক মজা পাবে। আমি অনেক মজা পেয়েছি। ছেলেটা এসে আমার কাছে জিজ্ঞেস করেছিল যে দ্বিতীয় বর্ষের ক্লাস কোনটা। এভাবে ওরা কথা বলতে লাগলো, আর এদিকে রানা চুপচাপ সেখানে বসেছিল। আর ফুচকা খাওয়া শেষ করে ফারিয়া তার গাড়ি নিয়ে যেতে শুরু করলো। আর এদিকে তাড়াতাড়ি করে তার গাড়িটা নিয়ে তাকে ফলো করতে লাগলো। আর রানা তাকে ফলো করতে করতে তার বাসার সামনে চলে আসলো। রানার উদ্দেশ্য হলো তার বাসাটা ভালোভাবে চেনা। রানা বাসাটা ভালোভাবে দেখে তাড়াতাড়ি করে তার বাসায় চলে আসলো। রানা তার বাসায় আসার পরে দেখতে পেল তার মা খাবার নিয়ে বসে আছেন। আর সেই সময় তার মা তাকে বলতে লাগলো, কি রে রানা, আমি সেই কখন থেকে তোর জন্য বসে বসে অপেক্ষা করছি। তোর ম্যানেজারকে আমি কল দিয়েছিলাম, কিন্তু তোর ম্যানেজার বলল তুই নাকি অফিসে নেই। তুই অফিসে না গিয়ে আজকে কোথায় গিয়েছিলি? আরে মা, তুমি শুধু শুধু এত টেনশন করছো। আসলে আমি একটা মিটিং এর জন্য গিয়েছিলাম, আর এখন থেকে প্রতিদিন এই সময় আসবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু মিটিংয়ে যাওয়ার জন্য কি এইসব পোশাক পরে যেতে হবে নাকি? এইসব কিসের পোশাক পরেছিস তুই? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আরে মা, আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম তখন রাস্তার মধ্যে একটা বিড়ালকে পড়তে থাকতে দেখি। আর আমি গাড়ি থেকে নেমে যখনই বিড়ালটাকে আমি তুলতে যাব, তখন একটা গাড়ি এসে আমাকে পুরো কাঁদায় মাখিয়ে দেয়। আর তারপর আমি রাস্তা থেকে এসব করে নিয়েছি, কারণ এসব ময়লা কাপড় চোপড় তার পরা যায় না, বুঝো নাই? ও আচ্ছা, ঠিক আছে, যা তাড়াতাড়ি গোসল করে খাবার খেতে আয়। সেই কখন থেকে আমি তোকে খাবার খাওয়ানোর জন্য বসে আছি। আমার তো অন্য কাজ আছে নাকি? এদিকে রানা সে তার রুমে চলে আসলো। রানা রুমে এসে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হওয়ার পরে সে ভাবতে লাগলো, প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। রানা শেষ পর্যন্ত তার মায়ের কাছে মিথ্যা কথা বলল। এটা নিয়ে একা একাই হাসছে। তারপর রানা তাড়াতাড়ি করে খাবার টেবিলে চলে আসলো। আর খাবার টেবিলে আসার পরে সে চুপচাপ খেতে লাগলো। আর তখন তার মা তাকে বলতে লাগলো, রানা, কালকে তোর আপু আসবে লন্ডন থেকে। তুই কালকে ঠিক 2টার সময় তোর আপুকে রিসিভ করতে যাবি, বুঝতে পেরেছিস? একটুও দেরি করবি না কিন্তু। তোর বাবা যেতে পারছে না। মা, তুমি সব কি যে বলো, আমার কি আর সময় আছে? আর বাবা কি সব কাজ করছে? বাবা তো এখন শুধুমাত্র ঘুরে বেড়ায়। আমি নিজেই তো তোমার ব্যবসা দেখছি, তাহলে বাবার কি এমন ক্ষতিটা হয়ে যাবে? আমারও তো কাজ আছে নাকি? বুঝলাম না তুই আমার মেয়েটার সঙ্গে কেন এরকম করিস বলতো। 2টা বছর পর আমার মেয়েটা দেশে ফিরেছে, তার জন্য ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলেই নিশ্চিন্তে থাকা যাবে। আর তুই এসব কি বলছিস ভাই হয়ে? আরে মা, তোমারে আমি যে কি করে বুঝাবো? আমার কালকে অফিসে কাজ আছে, তার জন্য যেতে পারবো না। আর আপু তো এমনিতেই বাসায় আসতে পারে, তাহলে সমস্যা কি? আর না হলে তুমি যাও, গাড়ি তো রাখাই থাকে সব সময়। আচ্ছা থাক, কাউকে যেতে হবে না, কারণ তুইও অনেক ব্যস্ত, তোর বাবা অনেক ব্যস্ত। মেয়েটা তো আমার একার। তোর বাবা আজকে আসুক, তোর বাবার সঙ্গে আমার আজকে একটা ঝগড়া হবে। তোর বাবা ছেলেটাকে ঠিক করেছে, আর ছেলেটা অনেক ভালো। আর তোকে কি করে বলবে, কারণ তুই বাসায় আসিস 9টার দিকে আর এসে রুমে যাস। তোর সঙ্গে কথা বলার সময় হয় না। তোর বাবা তো কি করে কি দেখবি। তারপর রানা এভাবেই মায়ের সঙ্গে রানা টুকটাক কথা বলতে লাগলো। আর কথা বলতে বলতে সময়টা পার হলো। আর খাওয়া দাওয়া শেষ করে রানা রুমে চলে আসলো। আর রুমে এসে রানা শুয়ে পড়লো। আর শুয়ে শুয়ে রানা ফারিয়ার ছবিটা দেখতে লাগলো। আর ফারিয়ার ছবিটা দেখে রানা সবকিছু যেন ভুলে যায়। ফারিয়ার সত্যি মায়াবী মুখটা দেখতে রানার অনেক ভালো লাগে। আর এভাবেই কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলো না। বিকেলবেলা রানা অফিসে চলে আসলো। আর অফিসে রানার কিছু কাজ ছিল। নিজের অফিস, তাই কোনো সমস্যা নেই। রানা অফিসে এসে কিছু কাজ করতে লাগলো। আর কাজগুলো করে সন্ধ্যায় বের হলো। সন্ধ্যায় বাসায় ফিরবে রানা। আর তখনই রানার মনে হয়ে গেল ফারিয়ার কথা। তারপর রানা কোনো কিছু না ভেবেই রানা গাড়ির মধ্যে ড্রেস চেঞ্জ করে গাড়িটাকে পাঠিয়ে দিল। তারপর রানা ফারিয়ার বাসার সামনে চলে আসলো। রানা এখন তাকে দেখার জন্য 3তলায় যাবে, কিন্তু কি করে যাবে? রানা যদি কেউ দেখে ফেলে তাহলে তো নিশ্চিত জোর ভেবে মারতে পারে রানাকে। তখন রানা মনে মনে বলল, থাক, যাওয়ার দরকার নেই, এখানেই দাঁড়িয়ে থাকি। ফারিয়া হয়তো রাতের বেলা নিশ্চয়ই আসবে বারান্দায়। আমি রাস্তার মধ্যে পায়চারি করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। আর কিছুক্ষণ পরেই দেখলাম হঠাৎ করে ফারিয়া বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, আর সামনের দিকেই তাকিয়ে আছে। আমি লুকিয়ে তাকে দেখতে লাগলাম। আর তখনই দেখলাম রাকিব এদিক দিয়ে যাচ্ছে। রাকিব আমাকে দেখে বলতে লাগলো, কে দোস্ত,
তুই এখানে কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি এইমাত্র টিউশনি শেষ করে আসলাম। চল ওদিকে যেতে যেতে কথা বলি। তা বললি না তো, কি কারণে এখানে? হ্যাঁ, আমি টিউশনি শেষ করে আসলাম। তা এখন কোথায় যাবি? নিশ্চয়ই বাসায় যাবি। চল কোথাও গিয়ে আড্ডা দেই। তারপর রানা আর রাকিব দুজনে মিলে একটা চায়ের দোকানে চলে আসলো। আর চায়ের দোকানে এসে রানা আর রাকিব দুজনেই গল্প করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই দোকানদার তাদেরকে চা দিল। আর চা খেতে খেতে রানা রাকিবকে জিজ্ঞেস করলো, কিরে, তোর তো বয়স অনেক হলো, তাই এবার বিয়ে শাদী করবি কবে? দাড়ি তো পেকে গেছে প্রায়। আরে ফাজলামো করিস না, এসব বিয়ে শাদীর চিন্তা আপাতত মাথায় নেই। আমি যার সঙ্গে রিলেশন করি তার সঙ্গে রিলেশনের প্রায় 2 বছর হয়ে গেছে। তাকে বিয়ে করার চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটা 1 বছর পরে নিজেকে একটু দাঁড় করিয়ে নেই। ও আচ্ছা, তুই তো ভালোই আছিস, কারণ প্রেম করছিস। কিন্তু আমি তো এদিকে পুরো কপাল পোড়া, আজ পর্যন্ত মনের মতো কাউকে পেলাম না। তার জন্যই সারা জীবন সিঙ্গেল থাকতে হচ্ছে। আরে কি বলিস, ভার্সিটিতে এত সুন্দরী সুন্দরী পরি দেখো তোর পছন্দ হয় না? তুই শুধু বল, তোর জন্য মেয়েরা লাইন লেগে যাবে, কারণ এত সুন্দর চেহারা দেখে সবাই পাগল হয়ে, বুঝতে পেরেছিস? আরে ভাই, এসব বলে কেন লজ্জা দিচ্ছিস? কারণ গরিবের পেটে ঘি হজম হয় না, এটা তো কথাই আছে, তাই না? আমার মতো ছেলেকে কে ভালোবাসতে যাবে? তুই কেন সবসময় নিজেকে এমন ছোট করে কথা বলিস বলতো? আমরা সবাই মানুষ, তাই না? হ্যাঁ, আমাদের ভার্সিটিতে অনেকই অহংকারী মেয়ে আছে, বিশেষ করে নীলা, ফারিয়া, নাহিদ। ওরা একটু অহংকারী। এই 3জন ছাড়া তো বাকিগুলো সবাই স্বাভাবিকভাবেই চলাফেরা করে, কিন্তু ওরা বড়লোকের ছেলে মেয়ে দেখে এসব করে। তুই নতুন, তাই তুই এমন কোনো কিছু জানিস না, তবে আস্তে আস্তে জানতে পারবি। দোস্তকে আমি একটা সত্যি কথা বলবো। আসলে ভার্সিটির একটা মেয়েকে আজকে দেখে সত্যি অনেক ভালো লেগে গেছে। মেয়েটাকে তুই ভালো করে চিনিস, মেয়েটা হলো ফারিয়া। ভাই, তুই কি বলছিস? কে? তুই কি আগুনে হাত দিতে গিয়ে তুই কি নিজেও মরবি? দেখ ভাই, ফারিয়ার চেয়ে ভালো মেয়ে আমি তোকে খুঁজে এনে দেবো। ফারিয়ার চেয়ে সুন্দরী, তবুও প্লিজ ফারিয়ার কাছে যাস না। কেন রে, তুই শুধু শুধু কেন এমন করছিস? আমার কাছে দেখে মনে হলো ফারিয়া সত্যি অনেক ভালো একটা মেয়ে। হয়তো বড়লোক অহংকারী, এই জন্য সবাই তার সঙ্গে এরকম ভয় পায়। কিন্তু আমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছি। কি করব, সামনে যে হয়তো কোনোদিন বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি গরিব। একদিন তো আমার সবকিছুই হবে, তাই না? হয়তো একটু সময়ের প্রয়োজন। দেখ ভাই, আমি তোকে আমার নিজের বন্ধু ভাবি, তার জন্য আমি তোকে সাবধান করছি। আজ পর্যন্ত কত ছেলে মায়ের খেয়ে হাসপাতালে পড়ে আছে, এটা তুই গুণে শেষ করতে পারবি না। যখনই তাকে কেউ প্রপোজ করতে যায়, তখনই সে নিজে সবাইকে মারে, কারো হাত ভেঙে, কারো পা ভেঙে, এমনকি তার যে বড় ভাই সে একটা ডন। তার ডন বাইকে ডেকে পুরো শহর কাঁপে। আর তার বাবা তো আছে, তো বুঝতে পারছিস ও কিরকম মেয়ে। তুই সব দেখে ভয় পাচ্ছিস, আর আমি এসব দেখে সত্যি অনেক বেশি খুশি হয়েছি। কারণ হলো মেয়েটা যে এখন পর্যন্ত সেফ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তার জন্যই তো আমি ফারিয়াকে সিলেক্ট করেছি, সোজা বিয়ে করব। এভাবে ডুবে ডুবে জল খেয়ে কোনো লাভ নেই, কারণ তুমি কোনোদিনই ফারিয়াকে পাবে না। শুধু শুধু তোমাকে কষ্ট করতে হবে। এখন বাসায় চলে যা, আমিও বাসায় চলে যাই, অনেক ক্লান্ত লাগছে। কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে। তারপর রানা রাকিবের সঙ্গে আরো কিছু কথা বলে রানা বাসায় চলে আসলো। আর বাসায় এসে ফ্রেশ হয়ে রানা খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে রানা ল্যাপটপে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ কাজ করার পরেই রানা যথারীতি ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা রানা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হয়ে রানা অফিসে যেভাবে প্রতিদিন রানা যেভাবে যায় ঠিক সেভাবে রেডি হয়ে নিল। আর রেডি হয়ে রানা নাস্তা করে বের হলো। আর গাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ফেললো সেই ক্ষেতের মতো। গাড়ি থেকে নেমে রানা ভার্সিটির আগেই নেমে পড়লো। আর হেঁটে হেঁটে যেতে লাগলো। আর কিছুদূর যাওয়ার পর দেখলো রাকিব রিক্সা দিয়ে প্রবেশ করছে। আর তখন রানাকে দেখে নেমে পড়লো। নামতেই রানাকে বলতে লাগলো, দোস্ত, আজকে তোকে নিয়ে একটা জায়গায় যাব, কারণ অনেক দিনে ইচ্ছে যে নিজের টাকায় বাইক কিনবো, আর আজকে সেটা আমি পূরণ করব। অনেক আগে থেকেই টাকা জমিয়েছি, তোকে সারপ্রাইজ দিব বলে তোকে কালকে বলিনি। যাক, তাহলে তো ভালো কথা। আচ্ছা চল ভিতরে যাই, যাওয়ার সময় না হয় তোর স্বপ্নটা পূরণ করে যাব। হাজার হোক বন্ধু স্বপ্ন বলে কথা। তারপর রানা আর রাকিব দুজনে মিলেই ভার্সিটিতে প্রবেশ করলো। আর ভার্সিটিতে রাকিব রানার সঙ্গে হেঁটে আসছে দেখে সবাই মোটামুটি অবাক হয়ে গেছে রানাকে দেখে। আর তখনই নাহিদ এসে কোনো কথা না বলেই রানাকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মেরে বলতে লাগলো, কালকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য তোকে আমি মাফ করে দিয়েছি। তুই সামান্য খ্যাত হয়ে আমার উপর ধাক্কা দিয়ে চলে যাবি, আর এটা আমি সহ্য করব? এটা কি হতে পারে?
ভাই দেখেন, ও কলেজে নতুন এসেছে আর তেমন কোনো কিছুই জানে না, আপনার সম্পর্ক তেমন কোনো কিছুই জানে না। এবারের মতো ছেলেটাকে মাফ করে দিন প্লিজ ভাই। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ধাক্কা খেয়েছি, তার জন্য আমি আপনাকে সরি বলেছি। তার জন্য আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করবেন? আর আমাকে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পেলেন আপনি? আমাকে আপনি এভাবে থাপ্পড় মারতে পারেন না। আরে ভাই, তুই শুধু শুধু কেন কথা বাড়াচ্ছিস? তুই একটু চুপ থাক ভাই, বেশি ঝামেলা করিস না। আমি যেটা বলছি সেটা শোন ভাই। আপনি ওর কথা কোনো কিছু মনে করবেন না, ও নতুন এসেছে, তার জন্য আপনার সম্পর্কে ভালো করে জানে না। আমি তোর ব্যবহার দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ তোর সাহস কি করে হলো আমার উপর এভাবে কথা বলার? তুই জানিস আমি তোকে কি করতে পারি? এখন কি রে, কে কোথায় আছিস? একটু এদিকে আয়, ছেলেটাকে একটু দেখিয়ে দে আমি কে। ভাই ভাই প্লিজ, আপনি মাথা ঠান্ডা করুন। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই তো চলে, তাই না? ওর হয়ে না হয় আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ ভাই আপনি ওকে ক্ষমা করে দিন। বুঝলাম না তুই ওর হয়ে কেন ক্ষমা চাচ্ছিস? তুই এখান থেকে সর, না হলে কিন্তু তোকে মেরে হাসপাতাল ভর্তি করব। আর আমি কি করতে পারি এটা তুই ভালো করেই জানিস। নায়ককে দেখে একদমই সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এখনই গিয়ে নাকটা ফাটিয়ে দেই। শালা ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে। আজ পর্যন্ত কেউ এরকম ভাবে কথা বলার সাহস পর্যন্ত পায়নি। আফসোস, এখন তার এটা করতে পারবো না, কারণ ভালোবাসার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। রানা চুপ করে এলো আর রাকিব ওনাকে বুঝিয়ে পাঠিয়ে দিল। না হলে হয়তো লোক দিয়ে রানাকে মার দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তারপর রানা রাকিবের সঙ্গে চুপচাপ ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে রানা যথারীতি ক্লাস করতে লাগলো। আর তখনই দেখলো ফারিয়া একটু দেরিতে ক্লাসে প্রবেশ করলো। আর ক্লাসে প্রবেশ করার পর ফারিয়া বসে পড়লো আর বসেই ক্লাস করতে লাগলো। রানা ফারিয়ার দিকে তাকিয়ে আছে। আর তখন রাকিব রানাকে বলতে লাগলো, দোস্ত এভাবে ভাবিকে না দেখলেও তো হয় নাকি? ভাবি তো আর এখনই চলে যাচ্ছে না, তুই যেভাবে দেখছিস মনে হয় কোথাও চলে যাবে, শেষ দেখা দেখে নিচ্ছিস। কি করবো বল? আমি যে মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি, মেয়েটার কথা সবসময় মনে হয়। কেন যে আমি মেয়েটাকে দেখলাম আর কেন যে তার প্রেমে পড়লাম, এসবের কোনো উত্তর নেই আমার কাছে। তারপর রানা রাকিবের সঙ্গে রানা টুকিটাকি কথা বলতে লাগলো। ক্লাস শেষ করে বের হলো। আর তখনই ফারিয়া মেয়েটার সঙ্গে রানার ইচ্ছে করে ধাক্কা লাগলো। অবশ্য রানা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। আর তখন ফারিয়া রানার দিকে একবার তাকিয়ে চলে গেল। আর রানাও অবাক হয়ে গেল, কারণ সে রানাকে কোনো কিছুই বললো না। যায় না রানার কপালে কি অপেক্ষা করছে। তারপর রানা রাকিবের সঙ্গে বাইক কেনার শোরুমে চলে আসলো। আর শোরুমে যখনই ঢুকতে যাবে তখন দেখে কেউ রানাকে দেখে স্যার বলছে। রানা চোখ দিয়ে ইশারা করে না করলো। আর সঙ্গে সঙ্গে ছেলেটা চুপ হয়ে গেল। তারপর রাকিবকে নিয়ে শোরুমে এসে রাকিবের পছন্দের বাইকটা কিনে রাকিবকে পাঠিয়ে দিল। রানা এখন আবার রানাকে এয়ারপোর্টে যেতে হবে। এরপর রাকিব চলে যাওয়ার পরপরই রানা তার ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল। আর কিছুক্ষণ পর রানা গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলো। এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আছে। আর কিছুক্ষণ পরই রানার বোন বের হলো। আপু বের হয়ে রানাকে বলতে লাগলো, ভাই কেমন আছিস তুই? আজ কত বছর পর তোকে দেখলাম সামনাসামনি, অনেক বড় হয়ে গেছিস, দাড়ি রেখে দিয়েছিস। হ্যাঁ চল চল, যেতে যেতে কথা বলি। তোকে আনার জন্য মা আমাকে কালকে কতগুলো কথা শুনিয়ে দিল। তুই জানিস তা এখানে কি ফিরে এসেছিস বিয়ে করার জন্য, নাকি পরে আবার চলে যাবি? আচ্ছা তোর কি এসব কথা ছাড়া আর কোনো কথা নেই? এই মাত্র দেশে ফিরলাম আর এখনই আমার সঙ্গে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমার পেছনে না লাগলে কি তোর পেটের ভাত হজম হয় না? পেটের ভাত হজম হবে কিভাবে? আমি তো সকাল থেকে কোনো কিছুই খাইনি। সকালবেলা মাত্র 2টা রুটি খেয়ে বের হয়েছিলাম। তারপর আপুর সঙ্গে দুষ্টুমি করতে করতে বাসায় ফিরল। আর বাসায় ফিরে রানা যথারীতি ফ্রেশ হয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলো। আর এভাবে অনেকটা সময় পার হলো। বিকেলবেলা রানা এমনিতেই বের হলো, উদ্দেশ্য ফারিয়ার বাসার সামনে যাওয়া আর ফারিয়াকে দেখা। রানা ফারিয়ার বাসার সামনে চলে আসলো। আর এসে দেখলো ফারিয়া বাসা থেকে বের হচ্ছে, হয়তো কোথাও যাবে। আর রানা তার পেছনে পেছনে যেতে লাগলো। ফারিয়া রিক্সা করে যাচ্ছে, হয়তো গাড়ি নিবে না। আমি বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। বাবা অবশ্য গাড়ি নিতে বলেছিল, কিন্তু আমি ইচ্ছে করে নিইনি। এমনি প্রতিদিন গাড়ি নিতে একদমই ভালো লাগে না, আর রিক্সা করে যেতে আমার অনেক ভালো লাগে। আমি রিক্সা করে রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম, কিন্তু জ্যামের কারণে মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আর হঠাৎ করে দেখলাম কেউ যেন রিক্সা করে আমাকে ফলো করছে। আমি ছেলেটাকে দেখে চিনে ফেললাম।
এটা তো আমাদের ভার্সিটির সেই ছেলেটা, তাকে সবে অপমান করে আমিও তো মনে হয় অপমান করেছিলাম। তারপর আমি সেদিকে কোনো খেয়াল না দিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। আর রেস্টুরেন্টে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর আমাকে দেখেই পিসা বলতে লাগলো, কি রে দোস্ত, আমরা তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আর তোর মাত্র আসার সময় হলো, আর তুই আজ গাড়ি নিয়ে আসলি না যে? কি রে, তোর গাড়ির আবার কি হয়েছে? তোদের এতগুলো গাড়ি থাকতে তুই গাড়ি ব্যবহার করছিস না? আরে আর বলিস না, রাস্তার মধ্যে জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। আর গাড়ি দিয়ে চলাচল করতে সবসময় কি আর ভালো লাগে বল? আজকে রিক্সায় করে আসলাম, অনেক ভালো লাগলো। চারপাশে দেখলাম ভালো করে। আমি বুঝলাম না, তুই এমন খ্যাতের মতো কথা বলছিস কেন? তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস, তুই আমাদেরকে ছেড়ে কেমন যেন হয়ে গেছিস। তুই এভাবে চলতে থাকলে কিন্তু তোর নিশ্চিত কোনো কিছু হয়ে যাবে। আরে আমরা মডার্ন যুগে আছি, তুই সেকেলে পড়ে আছিস কেন? দোস্ত শোন, কেন জানি নিজের কাছে খারাপ লাগা কাজ করে। এই যে আমি যে ভার্সিটিতে যে ছেলেটাকে অপমান করে এসেছি এতদিন, সবাইকে র্যাগিং করেছি, আমার না এসব ভালো লাগে না। এখন আর নিজের মতো থাকতে ভালো লাগে। কি বলছিস তুই? তোর কথা শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি। এই লামিয়া, তুই শুনতে পাচ্ছিস আমাদের ফারিয়া কি বলছে? যে মেয়েটার কথা শুনে পুরোটা শহর কেঁপে যেত, সব ছেলেরা এক জায়গায় জড়ো হয়ে যেত, এই মেয়ের মুখ থেকে এরকম কথা শুনেছিস? তোরা ভাবতে পারছিস ফারিয়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আরে দোস্ত, তোরা তো অবাক হচ্ছিস কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এটা তো সাধারণ একটা বিষয়, তোরা সিরিয়াসলি কেন নিচ্ছিস? যে কেউ যে কোনো ভাবে পরিবর্তন হতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, এখন এই বিষয়টা বাদ দে। যে জন্য তোদেরকে এখানে ডাকা, নাহিদ তুইও ভালো করে শোন। ওকে, আজকে তো আমার জন্মদিন, তাই না? আজকে রাতে একটা পার্টি হবে, তোরা সবাই থাকবি, সবাই মিলে এনজয় করবো পার্টিটাকে, ওকে? তাই নাকি? পার্টির জন্যই তো আমি অপেক্ষা করছি। আর ফারিয়া, তোকে কিন্তু আজকে পুরো পার্টির মধ্যে তোকে ড্যান্স করতে হবে, কারণ তোর ড্যান্স দেখতে আমার অনেক ভালো লাগে। শুধু আমার নয়, সবারই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোরা যা বলবি তাই তো হবে, তাই না? আর নাহিদ, তুই দিন দিন কেমন যেন শয়তানের মতো হয়ে যাচ্ছিস। এ কথা কেন বললাম জানিস? কারণ আমি কালকে তোকে একটা মেয়ের সঙ্গে দেখেছি। তুই রাত 12টার সময় আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিস, আমি তখন ব্যালকনিতে ছিলাম। আরে আর বলিস না, এটা তো আমি নিজেও জানি না। কালকে নাহিদ ওই মেয়েটার রুম ডেট করেছে, বুঝতে পেরেছিস? নাহিদ আমাদের থেকে যেমন ক্লাসের মধ্যে সিনিয়র, তেমনি সব কিছুতে সিনিয়র, বুঝতে পেরেছিস? কেন, তোরাও কি আমার সঙ্গে রুম ডেট করবি নাকি? তোরা যদি চাস তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি তো তোদের সঙ্গে রুমমেট করার জন্য রাজি আছি। এসব হাসাহাসি করতে করতেই আমাদের সময়টা পার করে দিলাম, আর এভাবে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি সবাইকে নিয়ে আমাদের বাসার ছাদে চলে আসলাম। আর আমাদের বাসার ছাদে এসে সবাই মিলে সাজাতে লাগলাম। আর কিছুক্ষণ পরে পার্টি শুরু হলো। যথারীতি অনুষ্ঠান শেষ করে আমরা একসঙ্গে ড্রিঙ্কস করতে লাগলাম, আর নাচ গান হতে লাগলো। এদিকে রানা রেস্টুরেন্টের পাশেই দাঁড়িয়েছিল, আর ওরা সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে গাড়িতে করে সবাই কোথায় যেন চলে গেল। আর রানা ওদেরকে ফলো করতে করতে একটা বাসার সামনে আসলো। দেখলে ওরা ছাদে গিয়ে কোনো একটা পার্টির জন্য আয়োজন করছে। আর রানাও একটা গাছ দিয়ে পেছন দিয়ে ছাদে ওঠার চেষ্টা করলো, কিন্তু ছাদে গেলে তো রানাকে সবাই বুঝে ফেলবে। আর তার জন্য রানা সেখানে গাছের মধ্যে বসে রইল, কারণ রানা অনেক সন্দেহ হচ্ছে এই নাহিদকে। রানার মোটেও সুবিধার মনে হচ্ছে না। নাহিদ কেমন যেন বারবার ফারিয়ার দিকে তাকাচ্ছে খারাপ চোখে। এই জন্যই রানা সেখানে এসেছে, না হলে তো রানা বাসায় চলে যেত। আর তখনই দেখলো ওরা সবাই মিলে ড্রিঙ্কস করতে লাগলো, আর নাহিদ বারবার তার শরীরে হাত দিচ্ছে। একটা সময় সবাই মাতাল হয়ে সেখানে পড়ে যায়। আর তখনই নাহিদ নেশাগ্রস্ত অবস্থায় ফারিয়ার শরীরে হাত দিচ্ছে, কিন্তু ফারিয়া বারবার সরিয়ে দিচ্ছে। একটা সময় নাহিদ জোর করে ঝাঁপিয়ে পড়লো, আর রানা তাড়াতাড়ি করে ছাদে এসে নাহিদকে একটা লাথি দিয়ে ফেলে দিল। আর সেখান থেকে রানা ফারিয়াকে নিয়ে রানা গাড়িতে নিয়ে চলে আসলো। আর গাড়িতে এসে রানা তাকে শুইয়ে দিল। কত কষ্ট করে নামতে হয়েছে ছাদ থেকে এটা একমাত্র রানা জানে। সিঁড়িতে অনেক কষ্ট করে নামতে হয়েছে নেশাগ্রস্ত অবস্থায়। রানা গাড়িতে শুয়ে দিয়ে ড্রাইভারকে বললো একটু তেঁতুল আনার জন্য কোথা থেকে। তারপর ড্রাইভার কিছুক্ষণ পরে তেঁতুল এনে দিলে রানা ফারিয়ার মুখে তেঁতুল দিয়ে দিল। আর কিছুক্ষণ পরে পানি দিয়ে ফারিয়াকে কিছুটা হুঁশ ফিরল। তখন ফারিয়া রানাকে বলতে লাগলো, আমি কোথায়? আমি এইখানে, আমার তখন ছাদের মধ্যে থাকার কথা ওদের সঙ্গে।
আমি তোমাকে ছাদ থেকে নিয়ে এসেছি কারণ নাহিদ তোমাকে নিয়ে রুমে যাওয়ার চেষ্টা করছিল, খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছিল। সেখান থেকেই তোমাকে এখানে এনেছি। তুই এখন বাসায় চলে যাও। কুত্তার বাচ্চা, তুমি সামনে মিথ্যা কথা বলছিস। তার মানে তুই আমার উপর চান্স নেওয়ার চেষ্টা করছিস। আর নাহিদকে আমার ভালো করে জানা আছে, আমরা খুব ভালো বন্ধু, বুঝতে পেরেছিস? দেখো ফারিয়া, একটু মাথা ঠান্ডা করো। তুমি এখন কিন্তু স্বাভাবিকভাবে নেই। যদি তুমি ওই সময়টার মধ্যে স্বাভাবিক থাকতে তাহলে কিন্তু আমাকে এসব কথা শোনাতে পারতে না। তোমার যেন কোনো কিছু না হয় সেটার জন্যই আমি এরকম করেছি, এর চেয়ে বেশি কিছু নয়। তখন ফারিয়া রানাকে কোনো কথা না বলে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মেরে ফারিয়া তার ফোন বের করে গাড়ি নিয়ে আসতে বললো। আর কিছুক্ষণ পরেই তার ড্রাইভার এসে ফারিয়াকে নিয়ে চলে যায়। হয়তো ফারিয়া রানার উপর ভুল বুঝে আছে। কি করবে, নিজের ভালোবাসার জন্য এত কষ্ট করলো তা রানা, আর সেই ভালোবাসা কিনা রানাকে ভুল বুঝে চলে গেল। যাই না কালকে ভার্সিটি গিয়ে কি করবে। রানা ড্রাইভার কিছুটা দূরে ছিল, তার জন্য অনেকটা বেঁচে গেছে। কারণ ড্রাইভার অনেকদিন ধরেই তাদের এখানে কাজ করে, বাবার অনেক বিশ্বস্ত একটা লোক। তারপর রানাও বাসায় চলে আসতো। বাসায় এসে রানা ফ্রেশ হয়ে সবার সঙ্গে খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেল। আর পরদিন সকালবেলা ঘুম ভাঙলো আপুটাকে। আপু রানাকে বলতে লাগলো, কি রে রানা, তুই কি এখনো ঘুমিয়ে থাকবি নাকি? অফিসে যাবি না তুই? সকাল 9টা বেজে গেছে, এত বেলা পর্যন্ত কি কেউ ঘুমায়? তারপর রানা আপুর জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। আর খাবার টেবিলে এসে সবার সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে বের হলো। আর গাড়িতে আবার ড্রেস চেঞ্জ করে গাড়ি থেকে নেমে পড়লো। আর ড্রাইভারকে পাঠিয়ে দিল। রানাও ভার্সিটিতে যেতে লাগলো। রাকিবের সঙ্গে গল্প করতে করতে ভেতরে যাচ্ছে। রানার অনেকটা ভয় হচ্ছে, যায় না ফারিয়া রানাকে কি করবে। রানা ভার্সিটির ভেতরে প্রবেশ করতে হঠাৎ করে কোথা থেকে যেন ফারিয়া এসে রানাকে একটা থাপ্পড় মারলো সবার সামনে। আর রানাকে বলতে লাগলো, ফকিরের বাচ্চা, তুই কালকে আমার সঙ্গে যেভাবেটা করেছিস, এটা মনে করেছিস আমি ভুলে যাব? কখনো না। এই ফারিয়া এসব কিছু কখনোই ভুলে থাকতে পারে না। দেখুন, আমি কিন্তু আপনার সঙ্গে কোনো কিছুই করিনি, আর শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য আমি এরকমটা করেছি। আর আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন, আপনি ভুল করছেন। কি রে কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলিস? জানিস তোকে এখানে কি করতে পারি? তোকে এখানে মেরে পুঁতে ফেলতে পারি। তুই আমার কোনো কিচ্ছু করতে পারবি না। তুই কালকে ফারিয়ার সঙ্গে এত খারাপ বিহেভ করেছিস, তোর সাহস তো কম না। যেখানে ফারিয়ার সঙ্গে সবাই কথা বলতে ভয় পায়, সেখানে তুই ফারিয়ার গায়ে হাত দিয়েছিস, ফারিয়াকে আমাদের বাসা থেকে নামিয়ে এনেছিস। আমরা অবাক হয়ে যাচ্ছি তোর এই ঘটনায়। তখনই তিশা তার জুতো খুলতে লাগলো। আর তিশা জুতো খুলতেই রানাকে 2-3টা থাপ্পড় দিয়ে দিল ফারিয়া। আর তখন তিশাও জুতো খুলে রানাকে মারতে লাগলো। রানা মাথা নিচু করে সেগুলো সহ্য করলো। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না। তারপর রানা মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে চলে আসলো। আর বের হয়ে রানা নদীর পাড়ে বসে পড়লো, কারণ এরকম অপমান রানা কখনোই হয়নি। আর তখনই ম্যানেজার ফোন আসলো। রানা ম্যানেজারের ফোনটা কেটে দিল। আর ফোনটা কেটে দিয়ে রানা ফোনটা বন্ধ করে সেখানে বসে এলো। এভাবে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলো না। তারপর রাত 10টা পর্যন্ত সেখানে বসে থেকে আস্তে আস্তে বাসায় ফিরতে লাগলো। রাকিবকে কোথাও ফেলে এসেছে, সেটাও রানা বলতে পারবে না। রাকিব রানাকে অনেকগুলো কল দিয়েছে, অবশ্য রানা ফোন বন্ধ করে ফেললো। তারপর রাত 10টার দিকে রানা বাসায় ফিরতে লাগলো। হেঁটে হেঁটে বাসায় ফিরেছে। আর নিরিবিলি রাস্তায় তেমন কেউই নেই। এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে। পাখির এই রাস্তাটা তখনই রানা দেখতে পেল নাহিদ তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। রানা তাদের দেখে লুকিয়ে পড়লো। আর নাহিদ ওদের সঙ্গে আলোচনা করতে লাগলো। রানা লুকিয়ে পড়লো আর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রানা তখনই নাহিদ তার বন্ধুদেরকে বলতে লাগলো, দোস্ত, আজকে কিন্তু আমাদের একটা বড় সুযোগ হয়ে গেছে, কারণ ওই ভার্সিটি খ্যাত ছেলেটা আমার অনেক বড় উপকার করে দিয়েছে। কারণ ফারিয়ার ওপর আমার একটা সুযোগ হয়ে গেছে। ফারিয়াও আমাকে এখন বিশ্বাস করা শুরু করে দিয়েছে। আর মাঝখানে অপরাধী হলো ওই খ্যাত ছেলেটা। সত্যি আমার অনেক ভালো লাগছে। তাহলে চল, মেয়েটাকে আমরা তুলে নিয়ে গিয়ে শেষ করে দেই, তাহলে তো হয়। এত পিছনে ঘোরার কি আছে? আমরা এত বড় লোকের ছেলে পেলে হয়ে সামান্য ওই মেয়েটার পিছনে ঘোরাফেরা করবো? আরে মেয়েটার বাবা অনেক বড় লোক, এটা তো তুই জানিস। ফারিয়ার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আর ফারিয়ার যদি আমরা কোনো কিছু করতে পারি, তাহলে কিন্তু ওর বাবার সমস্ত সম্পত্তি আমি তাই ট্রাই করছি যে এটা করার জন্য। দেখ, এটা কোনোদিন সম্ভব না।
সাদিয়ার মতো মেয়েকে কোনোদিনই ভালোবাসা যাবে না, কারণ সাদিয়া আমাদের সবাইকে শুধুমাত্র বন্ধুর মতো মনে করে, বুঝতে পেরেছিস? এর চেয়ে ভালো ফারিয়াকে খেয়ে দিই, এটাই ভালো হবে। আমাদের জন্য অনেক মজা হবে। ঠিক আছে, তাহলে কিভাবে কি করবি তোরা চল, না হলে আজকে রাতে ওর বাসায় অ্যাটাক করে। আর ওর বাসা তো ওর বাবা তেমন থাকে না, কারণ ওর বাবা নাকি কয়েকদিন ধরে দেশে বাইরে আছে, শুধুমাত্র ওর মা ঘরে আছে। তাহলে চল, ফারিয়াকে আমরা কোনোভাবে কোনো কিছু করি। তুই ফারিয়াকে ফোন দিয়ে বাসায় নিচে আসতে বলবি, আর তখনই আমরা গাড়ি নিয়ে আসবো, ফারিয়াকে তুলে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আর তুই ফোন করলে ফারিয়া ঠিকই নিচে নামবে, কারণ তুই তোর খুব ভালো বন্ধু, তাই না? কোন একটা বিপদের কথা বলবি, তাই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখনই। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে ফারিয়ার বাসার সামনে এসে আমি গাড়িটা একটু দূরে রাখতে বললাম, আর আমি ফারিয়াকে কল দিলাম। আর ফারিয়া কল হওয়ার পরে কিছুক্ষণ পরে রিসিভ করলো, আর আমি ফারিয়াকে নিচে নামতে বললাম। আর কিছুক্ষণ পরেই ফারিয়া কোনো কিছু না ভেবে নিচে নামলো। আর নিচে নামার পরে আমরা ফারিয়াকে কিডন্যাপ করে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলাম। এদিকে রানা দৌড়াতে দৌড়াতে গাড়িটার পিছু করছিল। গাড়িটা সেই জঙ্গলের দিকে যাচ্ছে। রানা এমন একটা পরিস্থিতিতে আছে যে গাড়িটা ফোন দিলেও অনেক দেরি হয়ে যাবে, তার জন্য এই রানাকে দৌড়াতে হচ্ছে। আর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের কাছাকাছি চলে আসলো, আর দেখলে ওরা জঙ্গলের দিকেই চলে গেল। রানা টায়ারের ছাপ দেখে যেতে লাগলো, আর কিছুক্ষণ পরেই দেখতে পেল গাড়িটা সেখানে থেমে গেল। আর গাড়িটা থেকে তিনজন ছেলে বের হয়ে চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো। রানা তাড়াতাড়ি করে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে সেখানে গেল। সেখানে গিয়ে ফারিয়া চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো, আর ফারিয়া বলতে লাগলো, নাহিদ, আমি তোকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম, তোকে আমি আমার বন্ধু বানিয়েছিলাম, আর শেষ পর্যন্ত তুই কি না আমাকে বাসা থেকে ডেকে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিস। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে, আমার এই সর্বনাশ করিস না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তুই কি করে ভাবলি যে আমি এখন তোকে ছেড়ে দেব? তোকে খাবার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করে আছি। আজকে আমরা এই 5 বন্ধু মিলে তোকে দর্শন করব, তুই কাউকে মুখ দেখাতে পারবি না, এটাই আমরা চাই। আর তোর বাবার আমার সাথে যখনই বিয়ে দিতে চাইবে, আমি পুরো সম্পত্তি লিখে নেওয়ার শর্ত দেব। তুই এত বড় বেঈমান, সেটা আমি আগে যদি জানতাম তাহলে কখনোই তোকে এই পর্যন্ত আসতে দিতাম না। প্লিজ ভাই, তুই আমাকে ছেড়ে দে। তার মানে তুইও কালকে ওই সুযোগটা নিয়েছিলি আমাকে মাতাল করে ছাদের মধ্যে এসব করার জন্য চেয়েছিলি, কিন্তু ওই ছেলেটা সেটা বুঝতে পেরেই আমাকে বাঁচিয়েছিল। আমি আজকে শুধু শুধু ছেলেকে সবার সামনে অপমান করলাম। তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে এখানে গলা টিপে মেরে ফেলবো। এখন চুপচাপ শুয়ে থাক, বেশি কথা বলবি না, বেশি কথা বললে খবর আছে। আর নাহিদ, আমরা এদিকে খেয়াল করছি, তুই আগে শুরু কর। আর এত তাড়াতাড়ি করলে কি হয়? আমাকে তো আসতে হবে নাকি? নাহির যেটা করেছিস আর সেটা একদমই ভালো হচ্ছে না। আগে তো বসের কাছে অনুমতি নিয়ে নিবি, তাই না? আমি গাড়ি থেকে নেমে দেখলাম সেই ছোট লোকের বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আর আমার মাথা ঘুরে গেল, কারণ এখানে সে আসবে কোথা থেকে, কিভাবে কি হলো কোনো কিছু বুঝতে পারছি না। তোরা কার গায়ে হাত দিয়েছিস সেটা হয়তো ভুলে গেছিস, যাকে আমি 3টা মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। অবশেষে খুঁজে পাবার পর আমি ভার্সিটিতে প্রবেশ করেছি। ভালোবাসি কথাটা বলবো সেই মেয়েটার গায়ে হাত দিয়েছিস তোরা। এতদিনের জমানো ভালোবাসার জন্য আমি আমার সবকিছু স্যাক্রিফাইস করেছি, আর সেই ভালোবাসাকে তোরা তুলে নিয়েছিস। এই বলে রানা দাদাকে মারতে লাগলো, আর রানা দাদাকে মারতে মারতে আধমরা করে ফেললো। আর তখনই নাহিদ তার কোমর থেকে পিস্তল বের করে রানাকে গুলি করতে লাগলো। আর রানা কৌশলে নাহিদের হাত থেকে পিস্তলটা নিয়ে নাহিদকে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে লাঠি দিয়ে ফেলে দিল, আর বাকিগুলোকে গুলি করে মেরে ফেললো। তারপর রানার কাছে একটা দড়ি দেখতে পেলো, আর রানা নাহিদকে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলার পরে রানা ফারিয়াকে গাড়ি থেকে নামিয়ে আনলো। নামিয়ে ফারিয়াকে বললো সবকিছু ঠিক করার জন্য। তারপর ফারিয়া সবকিছু ঠিক করলো। ফারিয়া ভয়ের কারণে কোনো কথাই বলতে পারছে না। তারপর রানা ফারিয়াকে থাপ্পড় মারলো, রাগান্বিত স্বরে বলতে লাগলো, নিজেকে অনেক বেশি বড় মনে করেন, তাই না? আপনাকে এরকম একটা ছেলে ডাকলো আর আপনি সরাসরি নিচে নেমে আসলেন, তাই না? নিজেকে কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা আজ পর্যন্ত শিখলেন না। নাহিদ কেমন ছেলে এটা আপনি ভালো করেই জানেন, তবুও যে আপনি তার কথায় বের হয়ে চলে আসলেন, আমি আসলে পুরো অবাক হয়ে গেলাম। এখন রাত 10:30 বাজে, কেউ আপনাকে বের হতে বললো আর আপনি বের হয়ে পড়লেন, তা আবার এরকম একটা ছেলে। আসলে আমি বুঝতে পারিনি, আর ভার্সিটিতে যেটা করেছি ওর জন্য আমি সত্যি অনেক লজ্জিত। আমি তৃষা হয়ে আমি ক্ষমা চাচ্ছি। তৃষার এটা করা একদম উচিত হয়নি। আজকে তুমি না থাকলে আমার যে কি হতো।
এইসব সেন্টিমেন্ট কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। আর আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। একদিন তুমি তোমার বাবার সঙ্গে করে মনে হয় কোথাও যাচ্ছিলে, আর আমি অফিস থেকে যাওয়ার সময় তোমাকে রাস্তার মধ্যে দেখতে পাই। আর সেদিন থেকে দেখে তোমার প্রতি একটা মায়া কাজ করে। আর তোমার খবর নিয়ে জানতে পারি তুমি রফিক হাওলাদারের একমাত্র মেয়ে ফারিয়া হাওলাদার। তারপর আমি আরও জানতে পারি তুমি ইউনিভার্সিটিতে পড়ো, আর তোমার জন্যই আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। চেয়েছিলাম তোমাকে ভালোবেসে আগলে রাখবো, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই, যে তার নিজেকে কোনো সেভ রাখতে পারো না। সে মানুষটা আমাকে কি করে সারা জীবন ভালো রাখবে? তুমি যে ছেলেটাকে চেনো, সে খ্যাত আর কেউ না। এই খ্যাত ছেলেটাই হলো ঢাকার টপ বিজনেসম্যান শাহরিয়ার রহমান। আমি ওনার কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম। এরকমটা হবে আমি কখনোই আশা করিনি। তার মানে আমাকে যে সবসময় ফলো করতো, এটাই তাহলে সেই মানুষটা। তাকে তো আমি নিজেও অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এদিকে রানা ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল। কিছুক্ষণ পরে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসলো। আর রানা ফারিয়াকে গাড়িতে তুলে রানাও গাড়িতে উঠে পড়লো। তারপর ফারিয়ার বাসার সামনে ফারিয়াকে নামিয়ে দিয়ে রানাও নামলো আর ফারিয়ার কাছে গিয়ে বলল, আসলে আমি তোমাকে অনেক আগে ভালোবেসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তোমার মধ্যে এতটা অহংকার, যে অহংকারটা কোনো দিনই ভাঙবে না। আমি পারলাম না তোমার অহংকারটা ভেঙে আমার করে রাখতে। যেদিন তুমি সাধারণ মানুষকে ভালোবাসতে পারবে, নিজেকে গুছিয়ে রাখতে পারবে, সেদিন আমার কাছে ফিরবে। সেদিন আবার আমি তোমাকে গ্রহণ করব। আজ থেকে আমি আর তোমার পিছনে ঘোরাঘুরি করব না। ভালো থেকো, বাসায় চলে যাও। তারপর রানা বাসায় চলে আসলো। আর বাসায় এসে ফ্রেশ হয়ে যখনই খাবার টেবিলে আসলো, তখনই মা বাবা মিলে রানাকে অনেক বকা দিতে লাগলো। তারপর রানা কোনো কথাই বললো না, কারণ ওদের মতো ওরা কথা বলতে থাকুক, কোনো সমস্যা নেই। আর তখনই বাবা আপুর বিয়ে নিয়ে কথা বলতে লাগলো। রানা বাবার সঙ্গে এটা ওটা নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। এরপর রানা ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে আসলো, কারণ এই কয়েকদিন একদমই কাজ করা হয়নি। তারপর সকল হিসাব নিকাশ কাজ করতে করতে এভাবে পার হয়ে গেল আরো 2টা দিন। এখন রেগুলার অফিসে যাচ্ছে, কারণ অফিসে অনেক কাজ জমে আছে রানা না যাওয়াতে। তারপর রানা আপুর বিয়েতে ব্যস্ত হয়ে পড়ল। আর এভাবে পার হয়ে গেল আরো কয়েকটা দিন। যথারীতি ভালোভাবে রানার আপুর বিয়েটা হয়ে গেল। ছেলে অনেক ভালো, তার জন্য বাবা মা বিয়েটা দিয়েছে। আর আপুরও পছন্দ হয়ে গেছে। আর এসব ঝামেলা নিয়ে কয়েকটা দিন পার হয়ে গেল। আর এই ব্যস্ততার মাঝে ফারিয়ার কথা মনেই হয়নি এমনটা নয়। যখনই ঘুমাতে গিয়েছে তখনই মনে হয়েছে, কারণ হাজার হোক ভালোবাসা তো। রানা অফিসে কাজ করছে, আর তখনই ম্যানেজার সাহেব এসে বলল আজকে বিকেলে মিটিং আছে অন্য একটা কোম্পানির সঙ্গে। আর রানাও সেই অনুযায়ী প্রস্তুতি নিতে লাগলো। আর বাসায় ফেরার পথে রানা ফারিয়াকে দেখলো পথ শিশুদের খাবার দিচ্ছে। রানা অবাক হয়ে গেল, কারণ এই কয়েকদিনে ফারিয়াকে একবারও ওর জন্য দেখেনি। এতটা পরিবর্তন হয়ে গেছে, ভালো কথা। তারপরে রানা মুচকে এসে বাসায় চলে আসলো। আর বাসায় আসতেই মা বলতে লাগলো, তোর কি হয়েছে? দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিস তুই। তুই আমার কাছে লুকাচ্ছিস। আমি তোর মা, আমার কাছে লুকানোর কি আছে? মা, তুমি যে কি বলো? আমার আবার কি হবে? আমার তো কোনো কিছু হয়নি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করো। আমার কোনো কিছু হয়নি। আর অফিসে একটু চাপ যাচ্ছে তো, তার জন্যই হয়তো আমাকে এরকম লাগছে। দেখতে পারছো না কতটা ব্যস্ত? তোর আপুকে তো বিয়েটা দিয়ে দিলাম, এখন তো তোকে বিয়ে করানো লাগবে, কারণ তোর বয়স তো আর কম হলো না। আর এত বড় বাড়িতে তো আমার একা ভালো লাগে না। তোর বাবাও কতক্ষণ আর বাসায় থাকে? তোর বাবা কি বাসায় থাকার মানুষ? মা, সত্যি কথা বলতে আমি একজনকে পছন্দ করি। তুমি মেয়েটাকে পছন্দ করবে। মেয়েটা রফিক হাওলাদারের মেয়ে। বাবার সঙ্গে যে পার্টনার ছিল, কিন্তু পরে যে চলে গিয়েছিল তার শেরনি। হ্যাঁ, মেয়েটা তো অনেক সুন্দর। আমিও মেয়েটাকে পছন্দ করে রেখেছিলাম, আর তোর বাবাও এটা নিয়ে পছন্দ করেছিল। যাক, তাহলে মিলেই গেল। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রানা রুমে চলে আসলো। আর রুমে এসে রানা ডান্স করতে লাগলো, কারণ বাবা মা রানার জন্য মনে মনে এই মেয়েটাকে ঠিক করে রেখেছিল। যাক, ভালোই হলো, এখন আর কোনো টেনশন নেই। রানা রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো, কারণ আজকে অনেক পরিশ্রম করা হয়েছে। আর তখনই রানার মা রানার জন্য কফি নিয়ে আসলো, আর সাথে সাথে বিস্কুট। রানা মায়ের সঙ্গে কথা বলতে লাগলো, কফিটা খেয়ে নিল। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর মা চলে গেল রান্না করার জন্য। আর কিছুক্ষণ পরেই রানার ফোনে একটা রং নাম্বার থেকে কল আসলো। রানার ফোনে তেমন রং নাম্বার থেকে কল আসে না। তারপর রানা কলটা রিসিভ করলো। রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে একজন বলতে লাগলো। আর এই কথাটা শুনে বুঝতে পারলো যে এটা ফারিয়া। কি ব্যাপার? আমি সেই কখন থেকে তোমাকে মেসেজ করছিলাম,
কিন্তু তুমি আমার মেসেজে কোনো রিপ্লাই দাওনি কেন? শেষ পর্যন্ত আমাকে কল দিতে হলো। বুঝলাম না, আপনি কেন আমাকে কল দিবেন? আপনার সঙ্গে কি আমার কোনো দরকার আছে কি? আর এখন কি জন্য আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন? ও আমার টাকা দেখেছেন, আমি অনেক বড় লোক, সেই জন্য? সত্যি আপনারা পারেন। আমি আপনার কথা শুনে পুরো পাগলের মতো হয়ে গেছি। আপনার কি মাথা ঠিক আছে? আর আপনি কি করে ভাবলেন আমি আপনাকে মেনে নিব? আগে নিজেকে একটু পরিবর্তন করুন, হ্যাঁ, তারপর আমাকে ভালোবেসে এসে বলবেন। দেখো রানা, তুমি যেরকমটা মনে করছো আসলে কিন্তু আমি সেরকমটা নই। আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। তুমি প্লিজ আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সত্যি। তুমি একবার আমাকে মেনে নাও, আমি তোমার শূন্যতা অনুভব করছি। প্লিজ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সবসময় তোমার কথা মনে হয়। এটা ঠিক যে আমি তোমাকে আগে পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আর তোমাকে ভালো লাগে না। বাবা মা আমার যেখানে বিয়ে ঠিক করবে সেখানে বিয়ে করব। না, এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। প্লিজ, আমি আর পারছি না। কল কেটে দিলাম। এবার শুরু হলো অবহেলা। এখন তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবা অবহেলা কাকে বলে। এটা তো মাত্র শুরু, আরো কত কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এমন শিক্ষা তোমাকে আমি দিব যেটা কখনো ভুলতে পারবে না। এই বলে রানা একা একা হাসতে লাগলো। আর এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর রাতের খাবার খেয়ে রানা সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা রানা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নিল। আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রানা রেডি হয়ে নিল। আর রেডি হয়ে রানা গাড়িটা বের করলো। গাড়ি দিয়ে সরাসরি অফিসে আসতে লাগলো। আর রাস্তায় রানা ফারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিয়া তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর রানাও প্রতিদিন সেখানে দিয়ে যেতে হয়। তারপর রানা তাড়াতাড়ি করে অফিসে চলে আসলো। সেদিকে কোনো খেয়াল না করে রানা অফিসে বসে বসে কাজ করছে। রানা আর ঘন্টাখানেক পরেই ম্যানেজার সাহেব এসে বলল রানার সঙ্গে নাকি কেউ দেখা করতে এসেছে। রানা কোনো কিছু না ভেবেই ম্যানেজার সাহেবকে বলল পাঠিয়ে দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই কেউ রানার রুমে প্রবেশ করলো। রানা তাকিয়ে দেখলেও ফারিয়া প্রবেশ করেছে। রানা চেয়ার থেকে উঠে গেল। আর যখনই ফারিয়া এসে রানাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। রানা ফারিয়াকে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এটা কি তোমার বাবার অফিস পেয়েছো যে যখন ইচ্ছে তখন তাই করবে? এটা আমার অফিস, আমি যেভাবে বলবো অফিস সেভাবে চলবে, বুঝতে পেরেছো? তোমার আর তোমার সাহস হয় কি করে যে আমাকে এভাবে জড়িয়ে ধরার? তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না কেন? তুমি জানো তোমার নাম্বারটা পাওয়ার জন্য আমি কতটা কষ্ট করেছি। আমার মতো খ্যাত ছেলেকে তুমি কেন ফোন করবে? তোমার মান সম্মান চলে যাবে তো। যাও, তুমি তোমার বাসায় চলে যাও, ঠিক আছে? এখানে আর কখনোই আসবে না। ম্যানেজার সাহেব, আপনি ওনাকে ভিতরে কেন ঢুকতে দিলেন? তারপর রানা ম্যানেজার সাহেবকে ডাক দিল। ম্যানেজার সাহেবকে বললো ফারিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আর ম্যানেজার সাহেব ফারিয়াকে নিয়ে চলে গেল। রানা চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলো মেয়েটার সঙ্গে কি রানা একটু বেশি বেশি করে ফেলেছে? না তো, এটাই ঠিক হয়েছে। কারণ তাকে একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন। রানা এটাই বললো মনে মনে। তারপর রানা আবারও কাজ করতে লাগলো। আর কাজ করার মাঝে একটা সেকেন্ডের জন্য ফারিয়াকে ভুলে থাকতে পারলো না। রানার সবসময় মনে হয়েছে ফারিয়ার ওই কান্না করা চেহারাটা। বিকেলবেলা রানা অফিস শেষ করে বের হলো। আর অফিস থেকে বের হতেই দেখে ফারিয়া এখানেই দাঁড়িয়ে আছে অফিসের সামনে। রানা যে মাত্র গাড়িটা নিয়ে বের হবে তখনই ফারিয়া গাড়ির কাছে চলে আসে। মেয়েটা চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর রানা আর কোনো কিছু না ভেবে গাড়ি নিয়ে চলে আসলো। বাসায় রানা একটু কাজ করতে লাগলো। আর তখনই ফারিয়ার কল দেওয়া শুরু হলো। আর রানা ফারিয়ার কলটা বারবার কেটে দিচ্ছে। আর কিছুক্ষণ পর বাধ্য হয়ে কলটা রিসিভ করলো রানা। আর তখন ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে সে কখন থেকে কল দিচ্ছি, কিন্তু তুমি আমার কলটা কেন কেটে দিচ্ছ? আমার কি কথা বলতে ইচ্ছে করে না? তুমি কেন আমাকে এভাবে অবহেলা করছো? আমি যে এসব নিতে পারছি না। বাসা থেকে আমাকে বিয়ের জন্য চেষ্টা করছে। ছেলে নাকি অনেক ভালো, অনেক স্মার্ট। আমি অবশ্য ছেলেটাকে দেখিনি। বাবা বলেছে এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। যদি বিয়েটা না করি তাহলে আমাকে একটা কসম দিয়েছে। দেখো, তুমি আমাকে এই কয়দিন ধরে ভালোবাসতে শুরু করে দিয়েছো, তাই না? আর আমিও তোমাকে সর্বোচ্চ 3 মাস হবে ভালোবাসি। কিন্তু তোমার বাবা তোমাকে সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে। তা আগে তোমার বাবার কথাটাই রাখার দরকার বলে আমি মনে করি। কি বলছো তুমি সব?
দেখো, আমি তোমাকে ছাড়া কোনো কিছু বুঝতে চাই না। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকতে চাই। প্লিজ, তুমি আমাকে একটাবার মেনে নাও। তুমি বাবার সঙ্গে এসে কথা বলো। আমার বিশ্বাস বাবা তোমার কথা ফেলে দিতে পারবে না। তো তুমি তো তাহলে ছেলেটাকে দেখোনি। আগে ছেলেটাকে দেখো, ছেলেটার সঙ্গে কথা বলো, হয়তো তোমারও পছন্দ হতে পারে, তাই না? তুমি ছেলেটাকে না দেখেই কেন শুধু শুধু এরকম করছো? আমি ছেলেটাকে দেখতে চাই না, আমি শুধু তোমাকে চাই। প্লিজ, তুমি আমাকে এসে নিয়ে যাও। আমি তোমার সঙ্গে পালো যেতেও রাজি আছি। আজ নয় কাল ঠিকই বাবা মা মেনে নিবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, ঠিক আছে? এখন থেকে আমাকে আর কোনোদিন কল দিবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই বলে রানা কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরেই রানা রুম থেকে বের হয়ে দেখে আপু আর দুলাভাই এসেছে। আর তখনই আপু সোজা রানার রুমে এসে রানাকে বলতে লাগলো, কিরে, তোর বিয়ের জন্য বাবা মা আমাকে তাড়াতাড়ি করে আসতে বললো, না হলে আমি কি এখন আসতাম? তোর ভাইয়ের কত কাজ, আমি না থাকলে একদম কাজ করতে চায় না। আমি তোর কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম, কারণ এই কয়দিনে দুলাভাইকে এতটা ভালোবেসে ফেললি। যাক, ভালো কথা, ব্যাপারটা ভালো লেগেছে। নিজে নিজে কথা বলে নিজে নিজেই ধরা খেলি আমার কাছে। আচ্ছা, এখন ফাজলামো বাদ দিয়ে আমি কি বলি সেটা শোন। আগামী শুক্রবার তোর বিয়ে ডেট ফাইনাল করবে বাবা, বুঝতে পেরেছিস? তুই অফিস থেকে একটু চাপ কমিয়ে বাসায় সময় দে, আর তোর যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দে। আপু, তোর কাছে আমার একটা আবদার থাকবে, মানে ফারিয়ার সঙ্গে যে আমার বিয়েটা হচ্ছে, ফারিয়া যেন কোনোভাবেই জানতে না পারে বিয়েটা আমার সাথে হচ্ছে। প্লিজ, আমি চাই ফারিয়াকে সারপ্রাইজ দিব। প্লিজ, তুই আমার একটা কথা শোন, এই কথাটাই। আমি তো তোদের সকল ঘটনাই জানি, কিন্তু আমার তো ভয় হচ্ছে, কারণ মেয়েটা যদি কোনো কিছু করে বসে তখন কিন্তু এটা দায়ী আমি থাকবো না, বলে দিলাম। আমি আমি এটা ব্যবস্থা করতে পারবো। বাবাকে একটু বলে দিলেই বাবা ফারিয়ার বাবাকে বলবে। তুই আমার উপর বিশ্বাস রাখ, মরে যাবে তবুও মুখ ফুটে কোনো কিছু বলবে না, বুঝতে পেরেছিস? প্লিজ, তুই আমার একটা কথা রাখ। আর আমার মনে হয় না সে অন্য কোনো কিছু করবে, আর অন্য কিছু করতেই দেবো না তাকে আমি। তারপর এভাবে রানা আপুর সঙ্গে অনেক কথা বললো। আর কথা বলা শেষে রানা রাকিবকে কল দিল। আর রাকিবকে কল দিয়ে রানা সমস্ত ঘটনা খুলে বলল। আর রাকিব সবটা শুনে পুরো আবুল হয়ে গেছে। আর তখন রাকিব রানাকে বলতে লাগলো, দোস্ত, তুই কিন্তু আমার সঙ্গে অনেক বড় বেমানি করেছিস, কারণ আমি তোকে সত্যি সত্যি মনে করেছিলাম তুই সাধারণ লোক, কিন্তু তুই যে এত বড় মাপের একজন মানুষ, তুই যে সেই শাহরিয়ার রহমানকে, তা আমি কখনই দেখিনি, শুধুমাত্র নাম শুনেছি। দোস্ত, তুই কিন্তু কালকে আমার অফিসে আসবি, বুঝতে পেরেছিস? তোর সঙ্গে আমার একটা প্ল্যান আছে। আমি ফারিয়াকে একটা সারপ্রাইজ দিতে চাই, যেটার জন্য তোকে সাহায্য করতে হবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সময় মতো অফিসে চলে যাব। আমি সকালের দিকে আসব, তুই কোনো কিছু চিন্তা করিস না। তারপর রানা আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রানা ফ্রেশ হতে যাবে। আর ফ্রেশ হয়ে হঠাৎ করে রানার চোখ পড়লো নিচের দিকে। আর নিচে তাকে যাকে দেখতে পেলেও তাকে দেখার জন্য রানা মোটেও প্রস্তুত ছিল না। রানা তখন দেখতে পেল ফারিয়ার মতো কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে। আর তখন ভালো করে দেখে বললো, এটা তো ফারিয়া, তাহলে ফারিয়া এখানে কি করছে? রানা তার নিজেই এসব বলতে লাগলো, সে কখন থেকে তোমাকে দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর কতটা ভালো করবে তুমি? বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব কোনো কিছু মাথায় ঢুকছে না। বাসায় যাব, বাসায় গেলে আবার কি না কি মনে করবে। না থাক, এখানেই দাঁড়িয়ে থাকি, অফিসে যাওয়ার সময় কথা বলবো। ফারিয়া তার মনে মনে বলতে লাগলো। এদিকে রানা অফিসের জন্য রেডি হয়ে নিল। আর অফিসের জন্য রেডি হয়ে নেওয়ার পরে রানা নাস্তার টেবিলে চলে আসলো। নাস্তার টেবিলে আসার পরে সে নাস্তা খাচ্ছে না, কারণ তার মনটা পড়ে আছে ফারিয়ার কাছে। আর ফারিয়া সে সময় ওখানে দাঁড়িয়েছিল। আর এদিকে রানা ড্রাইভারকে বললো গাড়ি বের করার জন্য। আর তখন রানা নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে গাড়ির কাছেই চলে আসলো, কারণ এমনিতেই তার অফিসের জন্য লেট হয়ে গেছে। আর সেই সময় হঠাৎ করে ফারিয়া ছুটে এসে রানাকে বলতে লাগলো, প্লিজ শাহরিয়ার, তোমার কথাটি একটু বোঝার চেষ্টা করো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। তুমি একটাবার আমার কথাটা শোনো। রানা ফারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রানা নিজেও গাড়িতে উঠে পড়লো। আর হঠাৎ করে লুকিং গ্লাসে রানা দেখতে পারলো ফারিয়া রাস্তার মাঝখান দিয়ে পার হতে যাবে। আর তখনই তাড়াতাড়ি করে রানা গাড়ি থামাতে বললো। আর গাড়ি থামানোর পরে তাড়াতাড়ি করে ফারিয়ার কাছে এসে
ধরে ফেললো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। রানা আসতে অনেক দেরি করে গেছে। রানা তাড়াতাড়ি করে ফারিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে নিয়ে আসার পরে অপারেশন থিয়েটারে নিয়ে গেল ডাক্তার। আর বাহিরে দাঁড়িয়ে আছে রানা। কিছুক্ষণ পরে মা বাবা আর তার দুলাভাই সবাই চলে আসলো। আর তখন তার আপু জিজ্ঞাসা করতে লাগলো, কি রে, কিভাবে কি হলো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই না অফিসে যাওয়ার জন্য রওনা দিলি, আর এখানে ফারিয়া আসবে কোথা থেকে? তারপর রানা তার আপুকে সবকিছু খুলে বললো। আর রানা তার আপুকে সবকিছু খুলে বলার পরে তার আপু কোনো কথা বলতে পারছে না। তার আপু কান্না করে দিল। তখন রানার মা এসে রানাকে একটা থাপ্পড় দিল। আর থাপ্পড় দিয়ে রানাকে বলতে লাগলো, একটা মেয়েকে এতটা কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই তোর। আজকে যদি তোর জন্য মেয়েটার কোনো কিছু হয়ে যায়, তাহলে আমিও ভুলে যাব যে তুই আমার ছেলে। তুই বাড়ি থেকে সোজা বের হয়ে যাবি। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, যে সন্তানের জন্য আরেকটা নিষ্পাপ মেয়ে মারা যাবে। হ্যাঁ, ভুলটা তো আমি করেছি, কারণ ফারিয়াকে এতটা কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আমার। আমি তো চেয়েছিলাম একটু দুষ্টুমি করার জন্য, ফারিয়া যেন একটু বুঝতে পারে তার ভিতরে যেন অহংকারটা না থাকে। আর আমি তো বিয়ের পর ফারিয়াকে মেনে নিব, অনেক ভালোবাসবো, এটাই তো আমার প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল, কেন হয়ে গেল? ওর কোনো কিছু হওয়ার আগেই আমার কেন হলো না, এসব ভাবতে ভাবতে আমি কান্না করতে লাগলাম নীরবে। আর প্রায় 2 ঘন্টা পরে ডক্টর বের হয়ে আসলো। আর ডাক্তার বের হতেই আমি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। আর তখন ডাক্তার আমাকে বলতে লাগলো, দেখুন মিস্টার রানা, আপনার পেশেন্ট যে পরিমাণে আঘাত পেয়েছে, এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ আঘাত। আপনি যদি সময় মতো নিয়ে না আসতেন, তাহলে রোগীকে আর কখনোই বাঁচাতে পারতাম না। তবে এটা শিওর দিয়ে বলা যাচ্ছে না যে উনি সুস্থ হয়ে গেছেন। 24 ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান ফিরে না আসে, তাহলে আমাদের কোনো কিছু করার নেই, আমাদের মাফ করবেন। রানা সঙ্গে সঙ্গে বসে পড়লো আর চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। এই যে বুক ফাটা কান্না, মেয়েটা রানাকে এতটা ভালোবাসতো, আর শেষ পর্যন্ত কিনা রানার জন্য মেয়েটা জীবন দিয়ে দিবে, এটা কি হতে পারে? রানা হাসপাতালে মসজিদে এসে আল্লাহর কাছে চাইলেও তারপর রানা তাড়াতাড়ি করে ফারিয়ার কেবিনে আসলো। আর ফারিয়াকে অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। রানা এক পা দুপা করে সামনে এগিয়ে যেতে লাগলো। আর এগিয়ে গিয়ে ফারিয়ার পাশে বসলো। আর ফারিয়ার পাশে বসে ফারিয়াকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর ফারিয়াকে বলল, হেই পাগ, তুমি না আমার সঙ্গে দুষ্টুমি করবে? তুমি না আমাকে অনেক ভালোবাসো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমিও যে তোমায় অনেক ভালোবাসি। তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, প্লিজ একটাবার কথা বলো। আর কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না, সবসময় তোমাকে বুকের মাঝে রাখবো। এভাবেই কতক্ষণ সময় পার হয়ে গেল সেটা বুঝতেই পারলো না। আর রানা সেখানে ঘুমিয়ে গেল। আর কারো নড়াচড়ার জন্য রানা ঘুমটা ভেঙে গেল। আর রানা দেখলো ফারিয়ার চোখ নিয়ে তাকিয়ে আছে। তারপর রানা তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকতে লাগলো। আর তখনই ডাক্তার এসে ফারিয়াকে চেক করতে লাগলো। তখন ডাক্তার আবারও রানাকে বলতে লাগলো, সত্যি অ্যামেজিং, আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। উনি যে বিপদে ছিলেন, আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম। সত্যি এটা আল্লাহ তাআলা স্বয়ং ওনাকে বেঁচে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর রানা খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলো। ডাক্তার রানার খুশি দেখে আত্মহারা। তারপর ডাক্তার চলে গেল। আর চলে যাওয়ার পরে রানা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর তখনই দেখলো ফারিয়া কান্না করছে, তার চোখ থেকে জল পড়ছে। রানা তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। আর তখন ফারিয়া রানার হাত শক্ত করে ধরলো। আর রানা ফারিয়ার কানে কানে গিয়ে বলল, এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে? এখনো তো অনেক কিছু করার বাকি। আমি আর তুমি মিলে আমরা হব, তোমাকে আমার কিউট মেয়ের আম্মু বানাবো। অনেক ভালোবাসি। তারপর এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। আর এখন ফারিয়া মোটামুটি সুস্থ হয়েছে। তারপর পারিবারিক ভাবে তাদের বিয়েটা হয়ে গেল। রানার ইচ্ছে ছিল বিয়েটা পরে করার জন্য, কিন্তু ফারিয়া জেদের কাছে হার মানতে হলো সবাইকে। আজকে তাদের বিয়েটা হয়ে গেল। আর রানা তাকে বুকের মধ্যে নিয়ে বারান্দায় বসে আছে। ফারিয়া রানার বুকের মধ্যে মাথা রেখে জড়িয়ে ধরে আছে। তারপর ফারিয়া আস্তে আস্তে রানার কানের কাছে এসে বলল, আজকে আমাদের বাসুরাত, আর অথচ আমি তোমাকে আদর করতে পারবো না? এটা আমার সহ্য হচ্ছে না। প্লিজ একটু আদর করো। হাই, তুমি কি পাগল হয়ে গেছো? বাসর রাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আর তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করলে কত কষ্ট করে। আর এখন যদি এই মুহূর্তে তোমাকে আদর করি, তোমাকে কি খুঁজে পাওয়া যাবে? মাথাটা এখনো ঝিমঝিম করে। কি করব? আর যাই কিছু হয়ে যাক না কেন, নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে এখন থেকে, ঠিক আছে? আজ এখন চলো রুমে যাই, বাহিরে অনেক বাতাস বইছে। এখন আর এখানে থাকতে হবে না, রুমে গিয়ে শুয়ে পড়বে।
ওকে? আর এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার ছিল? আমার হাসপাতালে থাকতে একদম ইচ্ছে করে না। আমি তোমার বুকে সবসময় থাকবো, এই জন্য তো তাড়াতাড়ি বিয়ে করেছি। তুমি বুঝো না আমি কি চাই? সবকিছু কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? তারপর রানা ফারিয়াকে নিয়ে বিছানায় চলে আসলো আর বিছানায় এসে ফারিয়াকে শুয়ে দিল। তারপর রানাও লাইট বন্ধ করে শুয়ে পড়লো। আর তখনই ফারিয়া রানার বুকের মধ্যে এসে শুয়ে পড়লো। রানা ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর তখনই ফারিয়া রানাকে আবারও কানের কাছে এসে বলতে লাগলো, আমার খুব খারাপ লাগছে, কারণ বাসুরাতে তোমাকে আদর করতে পারছি না। আমারও তো মন চায় আদর করতে, তাই না? একটু দাও প্লিজ। রানা ফারিয়ার ঠোঁটজোড়া দখল করে নিল। এই যেন এক মিষ্টির ভান্ডার। প্রায় 5 মিনিট পর ফারিয়াকে ছেড়ে দিল। আর ফারিয়া কিছুটা লজ্জা পেয়ে রানাকে আবারও জড়িয়ে ধরল। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।